আসসালামু আলাইকুম। তো ডিজাইন নিয়ে স্যামসাং এর ভিশন আর তাদের ইউজারদের এক্সপেকটেশন সবসময় ছিল বিপরীতমুখী, এখনো আছে। এফ স্ট্যান্ডস ফর ফ্যান এডিশন, পৃথিবীর একমাত্র ফোন সিরিজ যারা ফ্যানদের মনের আকাঙ্ক্ষারে বেইলিয়ে দেয় না। তো এই স্যামসাং গ্যালাক্সি S24 এফ এর আরো কিছু বাস্তবতা নিয়ে আমি আছি আপনাদের সাথে আকিব রাজ। আপনারা দেখছেন টেকভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় গ্যালাক্সি S24 এফ এর ফুল রিভিউ। Special thanks to Tech&BD for the device support. So this Samsung Galaxy S24 FE is more like a fat edition rather than fan edition. কিন্তু কেন এটা ডিজাইন কি বোরিং? ওয়েল, ব্যক্তিগতভাবে আমার কাছে বোরিং লাগে ঠিকই, বাট যদি আপনার কাছে এটা ডিজাইন ভালো লাগে তাহলে এটা ভালো, এখানে কোনো সেকেন্ড কথা নাই। এমনকি আপনারা যদি প্রাইসিং এর কথা চিন্তা করেন সেই হিসেবে এটাতে যে বিল্ড ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম। আমরা এখানে অ্যালুমিনিয়াম বডি পাচ্ছি, সামনে পেছনে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পাচ্ছি, আর কি লাগে। কিন্তু আমার ভালো লাগে না কেন? তার কারণ হচ্ছে প্রথমত এই ফোনটা অনেক ভারী, 213 গ্রাম ওজন। আগের S23 FE থেকেও কিছুটা বেশি, আর রেগুলার যে S24 আছে তার থেকে তো অনেকটাই বেশি। তারপর যে ফোনের পেছনের যে এজটা, এটা একটু স্মুথ করে দেওয়া হয়েছে, সো ধরতে খুব একটা খারাপ লাগে না। কিন্তু সামনের দিকের যে এজগুলো খুবই শার্প, এবং এটা হাতে লিটারেলি প্যারা দিছে, আমরা পেইন দিছে। স্পেশালি যখন ল্যান্ডস্কেপ মোডে ফোনটারে ধরে গেমস খেলতেছিলাম বা ভিডিও দেখতেছিলাম, এটা অলমোস্ট অসহ্যকর হয়ে যাচ্ছিল ফোনটাকে হাতে হোল্ড করা। তো সামনের দিকের কর্নারটারও স্মুথ করে দিতে পারতো স্যামসাং, কি এমন সমস্যা হইতো? আর এমন বিরাট দামড়া সাইজের ফোনের ভেতরে নাকি মাত্র 4700 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আর এই ব্যাটারির উপর প্রেসার দেওয়া হয়েছে 10 কোরের একটা নতুন প্রসেসরের সাথে, এত বড় একটা অ্যামোলেড ডিসপ্লে যেটাতে আবার এলটিপিও সাপোর্ট নাই। সো এটা ব্যাটারি এফিশিয়েন্ট হইতে পারলো না। তার উপর আদিকাল্লা ভোটকা স্ক্রিন বেজেল, মানে একটা 70,000 টাকার ফোন থেকে এটা আমি তো কোনোভাবেই হজম করতে পারতেছি না। তার উপর কি বেজেলগুলো উপরে নিচে ডানে বামে এক একটা সাইজ, অন্তত চারদিকে সমান সাইজ হইতো, তাইলেও মাইনা নেওয়া যেত। তো এই সবগুলা ব্যাপার মিলে আসলে স্মার্টফোনটা আমার কাছে পুরো হিচিবিচি লাগতেছে। যদিও ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই, স্যামসাং এর ডিসপ্লে নিঃসন্দেহে সেরাদের সেরা। এই ডিসপ্লেটা খুবই ভিভিড, HDR10+ সাপোর্টেডও, কিন্তু রেজলিউশন নাকি মাত্র ফুল HD+। ক্যান ইউ বিলিভ ইট? একটা মিড রেঞ্জ বাজেট ফোনে 1.5K রেজলিউশন পাওয়া যায়। যদিও ফুল HD+ রেজলিউশনের শার্পনেস কিন্তু কম না, কিন্তু আপনি কম্পেয়ার করলে আর ব্যাপারটা ভালো লাগবে না। আমার ব্যক্তিগত আকর্ষণ ছিল এই ফোনটাতে ব্যবহৃত নতুন প্রসেসরটা, যেখানে 10টা কোর আছে। তো এই ফোনটাতে স্যামসাং Exynos 2400E ব্যবহৃত হয়েছে, যেটা গ্যালাক্সি S24 এ ব্যবহৃত Exynos 2400 এরই সামান্য আন্ডারক্লকড ভার্সন। আর এই প্রসেসরটা কিন্তু স্যামসাং এরই 4 ন্যানোমিটার নোটে তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েডে এই ফোনটা স্কোর করেছে 14,58,000+, যেটা ডেফিনেটলি বর্তমান কম্পিটিশনের সাথে কুলায় উঠতে পারবে না। গিগবেঞ্চে এই ফোনটা সিঙ্গেল করে 2058, মাল্টি করে 6157 স্কোর করেছে। এখানে মাল্টি কোরের স্কোরটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। তারপর ওয়াইল্ড টাইপ এক্সট্রিমে এই ফোনটা স্কোর করেছে 2534, হুইচ ইজ ডিসেন্ট, বাট কম্পিটিশনে এর থেকেও ভালো অফারিং আছে। কিন্তু রে ট্রেসিং টেস্ট সোলার বেতে এই ফোনটা মাত্র 5300 বা 5400 স্কোর করেছে, যেটা আসলে খুব একটা ভালো না। ফোনটাতে স্ট্রেস টেস্ট করেছি ওয়াইল্ড লাইফে। অনেকে জিজ্ঞেস করতে পারে এক্সট্রিমে কেন করলাম না। আমার মতে আসলে ওয়াইল্ড লাইফের স্ট্রেস টেস্টটা রিয়েল লাইফ সিনারিওটাকে একটু বেশি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটা 72%-এর মতো একটা স্টেবিলিটি দিয়েছে, হুইচ ইজ নট ব্যাড। বাট এখানে যে ঘটনাটা আসলে ঘটছে, যেটা আপনারা গ্রাফ দেখলেই বুঝতে পারবেন, যে সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে পারফরমেন্সটা লস করছে। আচ্ছা, আর এটার ভেতরে যে ইন্টারনাল র্যাম রম ব্যবহৃত হয়েছে, এটা স্পিড টেস্ট দেখে আমি যেটা বুঝতেছি UFS 4.0 স্টোরেজ এবং LPDDR5X র্যাম। স্পিড রেজাল্টটা খুবই ভালো। এই ফোনটা হুট করে স্লো হয়ে যাবে না অ্যাটলিস্ট আগামী 3-4 বছর। তো টেম্পারেচারের পারফরমেন্স অ্যানালাইসিসে আসি। এই ফোনটাতে যখন আমি CPU স্ট্রেসিং করতেছিলাম, আমি থার্মোমিটারে সর্বোচ্চ 41 ডিগ্রি পেয়েছি এবং পারফরমেন্স স্টেবিলিটির একটু অ্যাব্রোথ্যাব্রো অবস্থা। তারপর যখন GPU স্ট্রেসিং করেছি তখন আমি থার্মোমিটারে 42 ডিগ্রি পেয়েছি এবং অন পেপারে 45 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি, যেটা স্বাভাবিক থেকে একটু বেশি গরম, কিন্তু জিনিসটা আসলে সেফ লিমিটের মধ্যেই আছে। তো আরো কিছু কাজ করলে স্মার্টফোনটা একটু গরম হয়। যেমন ধরুন, এই ফোনটাতে যদি আপনারা ভিডিও দেখেন তাহলে ফোনটা হালকা গরম হয়, HDR ভিডিও দেখলে আর একটু বেশি গরম হয়। তারপর ধরেন যে ফোনের ক্যামেরা, এটা যদি অনেকক্ষণ ওপেন রাখেন বা অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ড করেন তাহলে পেছনের সাইডটা গরম হয়ে যাবে। আর এটার যে বিল্ড কোয়ালিটি, সেটার জন্য এই ফোনের উপরে পরিবেশের তাপমাত্রার একটা প্রভাব তো অবশ্যই থাকবে। আর যে ফোনটা যখন চার্জ দিবেন তখন হালকা একটু গরম হয়। তো আমি খেয়াল করে দেখলাম যে ফোনটা যতক্ষণ আমি ইউজ করতেছি ফোন হয়তো বা হালকা গরম হইতেছে, কিন্তু একটু একটু করে দেখতেছি ফোনটা সারাক্ষণই গরম থাকতেছে। একমাত্র যখন আমি ফোনটা ইউজ করতেছি না, ফালা রাখছি, তখনই ঠান্ডা থাকতেছে, তার আগে আর ঠান্ডা থাকতেছে না। তো এই ফোনটাতে খুবই হাই ডিমান্ডিং একটা গেম কারেক্ট স্ট্রিট খেলেছি একদম ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিংসে। আমি ফোনটাতে মোটামুটি স্মুথ পারফরমেন্সই পেয়েছি, কিন্তু এই গেমটা লম্বা সময় খেললে একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে ল্যাগ দেওয়া শুরু করে এবং ফ্রেম রেটটাও 60 থেকে মোটামুটি 40-এর আশেপাশে চলে আসে। মানে মোটামুটি ভালোই একটা পারফরমেন্সের ড্রপ দেখা যায় যখন ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়।
কিন্তু পাবজি গেমসটা আসলে এই ফোনটাতে খুব বেশি ভালো প্রেসার দিতে পারে নাই। তো এই গেমসটা আসলে এই ফোনটাতে লম্বা সময় খেলা গেছে এবং পুরোটা সময় জুড়ে গেমটা মোটামুটি স্মুথ ছিল। যদিও ফোন অনেকটাই গরম হয়েছে ঠিকই, কিন্তু এই মাপের একটা ফোনে আসলে এই ফোনটাতে অ্যাটলিস্ট 90 FPS এর গেমের সাপোর্টটা থাকা উচিত ছিল, যেটা কিন্তু দেখা যায় নাই। আর 90 FPS সাপোর্ট দিলে এই ফোনটা 90 FPS চালাতে পারবে এটা আমি মোটামুটি শিওর, কিন্তু তখন গিয়ে আবার ওই যে কারেক্ট স্ট্রিটের মতো অবস্থা হবে, কিছুক্ষণ খেলার পরে পারফরমেন্সটা ড্রপ করবে। সেই সাথে এজ অফ এম্পায়ারটাও খেললাম। এই গেমসটা আসলে দেখতে কার্টুন মনে হলো, এই গেমসটা খেলার জন্য খুবই পাওয়ারফুল রিসোর্স লাগে। যেমন এই ফোনটারই মোটামুটি মিডিয়াম গ্রাফিক সেটিংসে 60 FPS দিতে গিয়া কষ্ট হয়ে যাইতেছে, তাও দিতে পারতেছে, তবে স্টেবল থাকতেছে না আর কি। আচ্ছা, তো ব্যাটারি ব্যাকআপের বিষয়ে এই ফোনটাতে লাগাতার হেভি প্রেসারে আমি একদম প্রায় 12 ঘন্টার মতো ফোনের ব্যাকআপ পাইছি, যেটা প্রিটি মাচ একদিন ব্যবহার করার জন্য এনাফ। যদিও ফোনটাকে আইডল অবস্থায় রেখে দিলে ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ড্রেনিং হয়, তবে এটা খুব বেশি পরিমাণে না, সো এটা নিয়ে আহামরি টেনশন করা লাগবে না। তো দৈনন্দিন জীবনে আমার কাছে এই ফোনটা ব্যবহার করে কোনো প্রকার পারফরমেন্সের কমতি বা কোনো প্রকার হ্যাজেলে আমি পড়ি নাই। মানে যথেষ্ট পরিমাণ পারফরমেন্স আছে আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো চালানোর জন্য, বা স্ন্যাপচ্যাটও। অ্যাপ ওপেনিং স্পিড, ক্লোজিং স্পিড এগুলো খুব দুর্দান্ত ফাস্ট ছিল। আবার র্যাম ম্যানেজমেন্টটাও দেখলাম খুবই ভালো। সো ওভারঅল এই যে বেসিক কাজগুলোর জন্য যে পারফরমেন্সটা দরকার, স্যামসাং S24 FE তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় পারফরমেন্স দিতে পারতেছে। কিন্তু যখনই আপনি গেমিংয়ে যেতেছেন তখনই দেখবেন যে ফোনটার খুব একটা লেভেলে নাই। এরপর যখন ক্যামেরা সেগমেন্টে আসলাম, দেখলাম যে এই ফোনের ক্যামেরা সেটআপটা S23 FE সাথে অলমোস্ট মিলে যাইতেছে। সম্ভবত একই ক্যামেরা সেটআপটা ইউজ করে দেওয়া হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা হইতেছে যে এই ক্যামেরা কনফিগারেশনের যেই মানে হিসাবটা আমরা দেখতেছি, মানে এত বড় বড় মেগাপিক্সেলগুলা, এটা আসলে বর্তমান সময়ের সাথে মানানসই না। যদিও আমরা নিজেরাই বলি সবসময় যে ক্যামেরার মেগাপিক্সেলই সব না, সেন্সরের উপর অনেক কিছু ডিপেন্ড করে। চলুন আমরা পিক্সেল স্যাম্পল দেখি, সেখানে আমরা জাজ করে নিব। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটা খুবই ভিভিড এবং পাঞ্চি কালার ক্রিয়েট করে ছবিগুলোতে, বা বলতে পারেন যে বুস্টেড কালার অনেকটাই। এবং লাইটিং কন্ডিশন যদি ভালো থাকে তাহলে এটার প্রাইমারি ক্যামেরাটা এবং কি টেলিফোটো ক্যামেরাটাও মোটামুটি ভালো ডিটেলস দিতে পারে। কিন্তু এর হাই ডাইনামিক রেঞ্জ পারফরমেন্সটা আমার কাছে ওকে ইস লাগছে, মানে আহামরি ভালো কিছু না, আর একটু ভালো হইতে পারতো। এবং এক্সপোজার ব্যালেন্সিংটাও আরেকটু কন্ট্রোলে নিয়ে আসা উচিত এই ক্যামেরার। তো চলেন আপনাদেরকে প্রাইমারি ক্যামেরা এবং টেলিফোটো ক্যামেরাটা সাইড বাই সাইড দেখাই। তো এই ক্যামেরাটা ব্যবহার করে আমি যে বিষয়টা লক্ষ্য করছি যে টেলিফোটো ক্যামেরাটা বেশ অ্যাকুরেট কালার দেয়, যেখানে প্রাইমারি ক্যামেরাটা যেমন বললাম আর কি বুস্টেড কালার। আর আপনারা যদি এই টেলিফোটো ক্যামেরাটাকে একদম সর্বোচ্চ জুম করে দেন তাহলে বেস্ট লাইটিং কন্ডিশনে এইরকম একটা রেজাল্ট পাবেন, আর সবথেকে ওয়ার্স্ট লাইটিং কন্ডিশনে এইরকম একটা রেজাল্ট পাবেন। আর টকিং অফ লো লাইট, এই ফোনটাতে আমি নাইট মোড দিয়ে ছবি তুলেছি, সেই ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা কিছুটা এইরকম একটা রেজাল্ট দিয়েছে, আর টেলিফোটো জুম ক্যামেরাটা এইরকম একটা রেজাল্ট দিয়েছে। মানে এক্সট্রিম লো লাইট কন্ডিশনে এই হচ্ছে নাইট মোডের অবস্থা। লো লাইটে মোটামুটি ভালো আলো থাকলে এই ক্যামেরাটা ভালো ছবি দিতে পারছে যা দেখলাম, কিন্তু ডিটেলসের কিন্তু মোটামুটি ভালোই ঘাটতি দেখা যায় ছবিগুলোতে। অপরদিকে এই ফোনে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আছে, এটি কিন্তু খুবই ওয়াইড ছবি তুলতে পারে, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। আর কালারের বিষয়টা যদি একটু কম্পেয়ার করে দেখেন তাহলে বুঝবেন যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি, মানে ছবিটা একটু পাঞ্চি ভাইব দিচ্ছে, কিন্তু রেজলিউশন কম হতে ছবি জুম করলে আমারই ভালো ডিটেলস পাওয়া যায় না। পাশাপাশি এই ফোনের পোর্ট্রেট ক্যামেরাটা আমার কাছে চমৎকার লাগছে, স্পেশালি 3x টেলিফোটো দিয়ে যে পোর্ট্রেটগুলো আসে সেগুলো। তবে যথেষ্ট আলো না পাইলে কিন্তু খুব সফট ছবি তুলে এই পোর্ট্রেট ক্যামেরাটা। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতে যে বিষয়টা লক্ষ্য করলাম যে লাইটিং কন্ডিশন এবং ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন অনুকূলে থাকলেই কেবল ভালো ছবি পাওয়া যায়, আদারওয়াইজ খুব একটা ভালো ছবি আসে না, স্পেশালি ডিটেলসের ভালো ঘাটতি থাকে। আর পোর্ট্রেট তুলেছি, এর সেপারেশন মোটামুটি ওকেই ছিল, কিন্তু এই ফ্রন্ট ক্যামেরার শাটার স্পিড একটু বেশি লম্বা, মাঝে মধ্যে ব্লাড ছবি উঠতেছিল। ফোনটাতে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করেছি। ডে লাইটে এই ক্যামেরাটা মোটামুটি ওকে একটা রেজাল্ট দেয়, যেটা লো লাইটে গিয়ে খুব একটা ভালো থাকে না। আর আপনারা চাইলে কিন্তু এই ক্যামেরাতে HDR ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটার ইউআই নিয়ে নতুন করে আমার বলার কিছু নাই। এখানে আপনারা অ্যান্ড্রয়েড 14 বেসড One UI 6.1 ব্যবহৃত হতে দেখবেন। One UIটা খুবই ক্লিন এবং মিনিমালিস্টিক একটা ইউআই এবং বেশ স্মুথও আছে। খুব বেশি একটা অপ্রয়োজনীয় অ্যাপসের উপস্থিতি এখানে নাই। একই সাথে এটা র্যাম ম্যানেজমেন্টটাও আমার কাছে চমৎকার লাগছে। তবে স্পেশালি বলতে হয় স্যামসাং এর বিল্ট ইন কিবোর্ড অ্যাপটা খুবই জোস একটা অ্যাপ এবং খুবই আন্ডাররেটেড বলতেই হয়, বিকজ কিবোর্ডটার মধ্যে বাংলা সাপোর্ট আছে এবং অনেক ফ্লেক্সিবিলিটি, অনেক ফিচারের অপশনও আছে, কিন্তু খুব একটা কথা বলতে শুনি না মানুষের এটা নিয়ে। তাছাড়া এই ফোনটাতে আমি একটা 4G সিম ব্যবহার করছি। সিমটা দিয়ে আমি এই ফোন দিয়ে অন্যকে কল দিয়েছি, অন্যরা আমাকে এই ফোনে কল দিয়েছে, ফোনে কথা বলে দেখেছি, কানেকশনে কোনো প্রকার ইস্যু আমি পাই নাই, সবকিছু ঠিকঠাক চলতেছে। প্রায় সপ্তাহখানিকের ইউসেজে আমি যতদূর দেখলাম মানে নেটওয়ার্কের কোনো ইস্যু নাই। বাট নেটওয়ার্কের ইস্যুগুলো সাধারণত একটা স্মার্টফোনে আসতে বা দেখা দিতে অনেক সময় নেয়, লাইক মোর দেন মান্থস। সো আপনারা একটু চেক আপে রাখেন যে ভবিষ্যতে কোনো প্রকার ইস্যু দেখা দিতেছে কিনা। বাট সোফার এটাতে কোনো প্রকার ইস্যু আমি পাই নাই। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S24 FE নিয়ে আমার আলোচনা। তো পুরো ব্যাপারটা যা দাঁড়াইলো যে যাদের কাছে আসলে ব্র্যান্ডটা ইস্যু না, বাট বাজেট আছে 70-75-এর মতো, একটা ফোন কিনতে চাচ্ছেন ভালো ফোন,
তাদের জন্য এটা ছাড়াও বাজারে অনেক ভালো ভালো অপশন আছে। কিন্তু যারা স্যামসাং লাভার বা স্যামসাং ফ্যান, তাদের জন্য তো অপশন একটাই। সো তাদের জন্য এটা ছাড়া অন্য কোনো কেনার অপশন নাই। আর একটা কথা হইতেছে যে ওই S23 F ইউজার যারা আছেন S24 FE তে আসতে চেয়েছিলেন, মেবি ওয়েট করতে পারেন নেক্সট ইয়ারের জন্য। ধন্যবাদ টেক এন্ড টক বিটিকে আজকে রিভিউ ইউনিটি দিয়ে সহায়তা করার জন্য। আপনারা এই মুহূর্তে তাদের কাছে স্যামসাং গ্যালাক্সি S24 FE কিনতে পারবেন। এর জন্য যেতে হবে তাদের শপে। শপ রয়েছে যমুনা এবং বসুন্ধরাতে। শপ অ্যাড্রেস, ফোন নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। গো চেক দেম আউট।